হ্যালো এভরিওয়ান, এখন আমি তোমাদের সঙ্গে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ অনুমোদিত ক্লাস 8-এর যে ভূগোল বই, সেই ভূগোল বইয়ে 6ম অধ্যায়ে যে জলবায়ু অঞ্চল আছে, সেই জলবায়ু অঞ্চলের মধ্যে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল সম্পর্কে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তো তোমরা দেখো, এই যে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল আমরা পৃথিবীর মানচিত্রে কোন কোন জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে, মোটামুটি এই যে ব্রাউন কালারে এখানে দেখানো হয়েছে, এবং এইগুলো সম্পর্কে আলোচনা করব। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল সাধারণত ভূমধ্য সাগর, অর্থাৎ এই যে সাগরটা আছে আফ্রিকা এবং ইউরোপের মাঝে যে সাগরটা, এই সাগরটাই হচ্ছে ভূমধ্যসাগর। এবং এই রকম বৈশিষ্ট্য যে সমস্ত জায়গাতে দেখতে পাওয়া যাচ্ছে, সেগুলোকে সবাইকে কিন্তু একসঙ্গে বলছে ভূমধ্যসাগরের জলবায়ু অঞ্চল। তো দেখো, এই ভূমধ্যসাগরের জলবায়ু অঞ্চল একটা গুরুত্বপূর্ণ জলবায়ু অঞ্চল, এবং এর উপরে কী কী প্রশ্ন হতে পারে সেগুলো সবই আমি তোমাদের সঙ্গে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো তোমরা একটু মন দিয়ে শোনো, দেখো অনেকটা জিনিসটা পরিষ্কার হয়ে যাবে। তো ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল সম্পর্কে আলোচনা করতে গেলে যে যে প্রশ্নগুলো মোটামুটি করতে হবে, সেগুলো আমি খাতাতে লিপিবদ্ধ করে রেখেছি, এবং এগুলো পরপর আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। প্রথমে আমাদেরকে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে যে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল কাকে বলে। তাহলে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল অর্থাৎ ভূমধ্যসাগরের জলবায়ু যে সমস্ত জায়গাতে দেখতে পাওয়া যায়। দেখো, বলছে উষ্ণ নাতিশীতোষ্ণ মণ্ডলের বিশিষ্ট জলবায়ু অঞ্চল হলো ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল। উষ্ণ নাতিশীতোষ্ণ অর্থাৎ আমাদের মোটামুটি যে কর্কটক্রান্তি রেখার কাছাকাছি যে সমস্ত জলবায়ু অঞ্চলগুলো দেখতে পাওয়া যাচ্ছে, কর্কটক্রান্তি এবং মকরক্রান্তি, সেগুলোকেই মোটামুটি উষ্ণ শীতোষ্ণ মণ্ডল বলছে। অর্থাৎ আমাদের এই যে দেখো, এই যে কর্কটক্রান্তি 33.5 উত্তর এবং 37 দক্ষিণের মধ্যে যেগুলো দেখতে পাওয়া যাচ্ছে, সেগুলোকেই বলছে নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চল। এবং তার মধ্যে কিন্তু ভূমধ্যসাগরীয় অঞ্চলটা হচ্ছে অন্যতম। ভূমধ্যসাগরের তীরবর্তী দেশগুলো, ভূমধ্যসাগর অর্থাৎ আমি তোমাদের প্রথমেই দেখালাম, ভূমধ্যসাগর মানে হচ্ছে আমাদের এই যে এই জায়গাটা, এই যে দেখতে পাচ্ছ, এই যে সাগরটা, একদিকে ইউরোপ, এইদিকে আফ্রিকা, দুটো মহাদেশ, এবং তার মাঝে এই যে সাগরটা আছে, এটা হচ্ছে ভূমধ্যসাগর। বলা হয় ভূমধ্যসাগর হচ্ছে পূর্বেকার টেথিস সাগরের একটা মানে অংশ বিশেষ। তাহলে এটা গেল তোমার ভূমধ্যসাগর। তীরবর্তী দেশগুলোর ভূমধ্যসাগরের তীরবর্তী দেশগুলো ছাড়াও প্রকৃতপক্ষে পৃথিবীর যে সমস্ত অঞ্চলে ভূমধ্যসাগরের তীরবর্তী দেশগুলোর মতো জলবায়ু দেখা যায়, তাকেও ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল বলা হয়। তাহলে যে সমস্ত অঞ্চলে দেখতে পাওয়া যাচ্ছে, যেমন এখানে দেখতে পারো উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আফ্রিকার দক্ষিণ অংশ, অস্ট্রেলিয়ার দক্ষিণ অংশে দেখতে পাওয়া যাচ্ছে, তারা এগুলো সবগুলোকে একত্রে বলছে তোমার ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল। এবারে আমাদের পরের প্রশ্ন কি আছে, বলছে পশ্চিমী ঝঞ্ঝা বলতে কী বোঝো। তাহলে দেখো, এই পশ্চিমী ঝঞ্ঝা যে কথাটা আছে, এটা আমাদের ভারতের জলবায়ুর সঙ্গে খুবই যুক্ত, এবং এই পশ্চিমী ঝঞ্ঝাটা কিন্তু এই ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল থেকেই বা ভূমধ্যসাগর থেকেই কিন্তু আসে বলে এর সঙ্গে আমাদেরকে ওই ভূমধ্যসাগরীয় পশ্চিমী ঝঞ্ঝা ব্যাপারটা আমাদেরকে জানতে হচ্ছে। তাহলে পশ্চিমী ঝঞ্ঝাটা কি, দেখো বলছে যে শীতকালে বায়ুচাপ বলয়ের স্থান পরিবর্তনের ফলে ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে জলীয় বাষ্পপূর্ণ বায়ু উত্তর পূর্ব ভারতে প্রবেশ করে, ফলে ওই অঞ্চলে বৃষ্টিপাত ও তুষারপাত ঘটে। একে পশ্চিমী ঝঞ্ঝা বলে। এই পশ্চিমী ঝঞ্ঝার জন্যই কিন্তু আমাদের ভারতে শীতকালে বৃষ্টিপাত হয়ে থাকে। ঠিক আছে, এরপর দেখো কি আছে, পৃথিবীতে কোথায় কোথায় ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায়। অর্থাৎ ভূমধ্যসাগরীয় জলবায়ু আমাদের ভূমধ্যসাগরের উপকূলবর্তী অঞ্চলে উপরে বেশ করে নাম করা হয়ে থাকলেও কোন কোন জায়গাতে দেখা যায় সেটা এবার দেখো। বলছে উত্তর এবং দক্ষিণ গোলার্ধে 30 থেকে 45 ডিগ্রি অক্ষাংশের মধ্যে, অর্থাৎ 30 ডিগ্রি এবং 45 ডিগ্রি। আমরা যদি পৃথিবীর মানচিত্রটা দেখি, তাহলে এই দেখো, এটা হচ্ছে তোমার 40 ডিগ্রি এবং এটা হচ্ছে 40 ডিগ্রি দক্ষিণ। তাহলে এইটুকুর অংশের মধ্যে, অর্থাৎ 45 ডিগ্রি উত্তর এবং 45 ডিগ্রি দক্ষিণ, 30 থেকে 45 ডিগ্রির মধ্যে কিন্তু উত্তর এবং দক্ষিণের মধ্যে কিন্তু তোমার এই ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখতে পাওয়া যাচ্ছে। আমাদের যে ম্যাপটা আছে, আমি তোমাদের কিছুক্ষণ আগেও যেটা দেখালাম, যে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের যে ম্যাপটা, সেখানে আমরা যদি লক্ষ্য করি, যে দেখো এখানে কিন্তু এই যে 30 থেকে 45-এর মধ্যেই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। দেখো 30 থেকে 45 এই যে এরকম জায়গাটা, আবার 30 থেকে 45 এই যে এই জায়গাগুলো, তাহলে এই দুটো জায়গাতেই কিন্তু দেখো দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ 30 থেকে 45 ডিগ্রি যদি এই বরাবর যদি আমাদের একটা অক্ষরেখা থাকে, তাহলে এই একটা, আবার এখানেও কিন্তু 30 থেকে 45 ডিগ্রি অক্ষাংশের মধ্যে কিন্তু এটা দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, এবং বলছে কি মধ্যে অবস্থিত মহাদেশের পশ্চিম দিকে এই জলবায়ু দেখা যায়। অর্থাৎ পূর্ব দিকে যেহেতু তোমার ওই আয়ন বায়ু প্রবাহিত হচ্ছে, তাই পশ্চিম দিকে, মহাদেশগুলোর পশ্চিম দিকে কিন্তু এটা দেখা যাচ্ছে। এবারে বলছে কি ইউরোপের ফ্রান্স, ইতালি, স্পেন, গ্রিস, পর্তুগাল, আলবেনিয়া, পূর্বতন যুগোস্লাভিয়া, এশিয়ার তুরস্ক, ইসরায়েল, সিরিয়া, লেবানন, আফ্রিকার মিশর, মরক্কো, লিবিয়া, আলজেরিয়া, টিউনেশিয়া, এই 16টি দেশে ভূমধ্যসাগরীয় জলবায়ুর সর্বাধিক প্রভাব লক্ষ্য করা যায়। অর্থাৎ 16টি দেশে পৃথিবীর তোমার এই প্রভাব লক্ষ্য করা যায়। এছাড়াও উত্তর আমেরিকার ক্যালিফোর্নিয়া, দক্ষিণ আমেরিকার চিলি, দক্ষিণ আফ্রিকার
আমেরিকার কেপটাউন, অস্ট্রেলিয়ার দক্ষিণ পশ্চিম অংশ এবং দক্ষিণ পূর্ব অংশে এই জলবায়ু দেখতে পাওয়া যায়। তাহলে এই হচ্ছে তোমার ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের অবস্থান, ঠিক আছে, অর্থাৎ যে যে জায়গাতে দেখতে পাওয়া যায়। নেক্সট আমাদেরকে যেটা পড়তে হবে যে ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্যগুলি কী কী। তাহলে দেখো এই ভূমধ্যসাগরীয় জলবায়ু যে আছে না, এটা কিন্তু তোমার আমাদের যে মৌসুমী জলবায়ু আছে এর পুরোপুরি বিপরীত, বুঝতে পেরেছো। মৌসুমী জলবায়ুর যা যা বৈশিষ্ট্য ছিল তার কিন্তু বিপরীত বৈশিষ্ট্য আমাদের এই ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে দেখতে পাওয়া যায়। কিন্তু সেটা তো তোমার আমাদের বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করলে আমরা বুঝতেই পারবো। তাহলে দেখো বৈশিষ্ট্যগুলোর মধ্যে প্রথম যেটা আছে সেটা হচ্ছে বায়ু প্রবাহ। হ্যাঁ, তাহলে বায়ু প্রবাহটা কি বলছে যে এই অঞ্চলে গ্রীষ্মকালে আয়ন বায়ু প্রবাহিত হয়, শীতকালে এই অঞ্চলে কিন্তু পশ্চিমা বায়ু প্রবাহিত হয়। অর্থাৎ আমাদের যে তিনটে আয়ন বায়ু আছে, নিয়ত বায়ু আছে, আয়ন বায়ু, পশ্চিমা বায়ু এবং মেরু বায়ু, তো এই তিনটে বায়ুর মধ্যে বলছে এই অঞ্চলে গ্রীষ্মকালে আয়ন বায়ু প্রবাহিত হচ্ছে, আয়ন বায়ু বা বাণিজ্য বায়ু বা পূর্বালী বায়ু, এবং শীতকালে প্রবাহিত হচ্ছে তোমার পশ্চিমা বায়ু। বিশেষ বৈশিষ্ট্য কি, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে শীতকালে বৃষ্টি হয় এবং গ্রীষ্মকাল শুষ্ক থাকে। দেখো পৃথিবীর যে সমস্ত জলবায়ু অঞ্চল আছে একমাত্র ভূমধ্যসাগরীয় জলবায়ু হচ্ছে ব্যতিক্রমী চরিত্র, যেখানে কিন্তু শীতকালে বৃষ্টিপাত হয়, ঠিক আছে। বৃষ্টিপাতের পরিমাণ মাঝারি। 3 নম্বর বলছে প্রায় সারা বছর রৌদ্র উজ্জ্বল আবহাওয়া বিরাজ করে। দেখো এখানে এই যে দেখতে পাচ্ছ, এখানে যে গ্রাফটা দেওয়া আছে এটা হচ্ছে তাপমাত্রার গ্রাফ আর এটা হচ্ছে তোমার বৃষ্টিপাতের গ্রাফ। হ্যাঁ, তো আমাদের শীতকাল কখন হয়, জানুয়ারি ফেব্রুয়ারি এগুলোতে হয়তো শীতকাল, ডিসেম্বর। হ্যাঁ, তো দেখো এখানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এখানে বৃষ্টিপাত বেশি, আবার এখানে তোমার ডিসেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বরে বৃষ্টিপাতটা কিন্তু বেশি এবং তাপমাত্রাটা কিন্তু তোমার কম। এটা হচ্ছে তাপমাত্রার গ্রাফ, এটা হচ্ছে বৃষ্টিপাতের গ্রাফ। তো এখানে দেখো তাপমাত্রার সঙ্গে বৃষ্টিপাতের সম্পর্কটা কিন্তু অনেকটা ব্যস্তানুপাতিক প্রকৃতির, অর্থাৎ তাপমাত্রা যখন বেশি হচ্ছে তখন বৃষ্টিপাত কম, আবার তাপমাত্রা যখন কম হচ্ছে তখন কিন্তু বৃষ্টিপাতটা বেশি, ঠিক আছে। এবার দেখো আছে উষ্ণতা। উষ্ণতা কী বলছে, গ্রীষ্মকালে গড় উষ্ণতা 21 ডিগ্রি থেকে 27 ডিগ্রি সেলসিয়াস, দিনের উষ্ণতা কখনো 37.5 ডিগ্রি সেলসিয়াস এর উপরে ওঠে না। শীতকালে গড় উষ্ণতা 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি সেলসিয়াস, রাত্রিতে মাঝে মাঝে তুহিন পড়ে। 3 নম্বর শীত এবং গ্রীষ্মের উষ্ণতার পার্থক্য প্রায় 25 ডিগ্রি সেলসিয়াস, বার্ষিক গড় উষ্ণতা 15 ডিগ্রি সেলসিয়াস। এরপর কি আছে বৃষ্টিপাত। তাহলে দেখো বৃষ্টিপাত কি বলছে, শীতকালে এই অঞ্চলে আর্দ্র পশ্চিমা বায়ু প্রবাহিত হয়, তাই শীতকালে কিন্তু বৃষ্টিপাত হয়। বৃষ্টির পরিমাণ অঞ্চল বিশেষে 25 সেন্টিমিটার থেকে 75 সেন্টিমিটার। গ্রীষ্মকালে এই অঞ্চলে আয়ন বায়ু প্রবাহিত হয়, তাই গ্রীষ্মকালে ভূমধ্যসাগরীয় অঞ্চলে বৃষ্টিপাত ঘটে না, ঠিক আছে। তারপরে তো শেষে একটা নোট দেওয়া আছে, বলছে শীতকালে বৃষ্টিপাত একমাত্র ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলেই কিন্তু হয়ে থাকে। তাহলে এই হচ্ছে তোমার ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য। এরপর দেখো যেটা আছে যে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের জীব বৈচিত্র্যের বিবরণ দাও, অর্থাৎ যে সমস্ত উদ্ভিদ এবং প্রাণী দেখতে পাওয়া যায় সেগুলো সম্পর্কে আমাদেরকে বলতে হবে। তাহলে দেখো কী কী দেখতে পাওয়া যায়। প্রথমে স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে আমরা আলোচনা করব। বলছে শুষ্ক গ্রীষ্ম ও আর্দ্র শীতকালের কারণে এই জলবায়ু অঞ্চলে চিরসবুজ গাছ এবং গুল্ম গাছের মিশ্র বনভূমি সৃষ্টি হয়েছে। শুষ্ক গ্রীষ্মকালে বাষ্পীভবন আটকাতে গাছের পাতা পুরু ও কাণ্ড শক্ত হয়। বড় বড় পাতা পুরু ছালযুক্ত গাছগুলো শীতকালের বৃষ্টির জল সঞ্চয় করে রাখে। প্রধানত 3 ধরনের স্বাভাবিক উদ্ভিদের সমাবেশ কিন্তু এখানে দেখা যায়। একটা হচ্ছে সরলবর্গীয় উদ্ভিদ, যার উদাহরণ হচ্ছে পাইন, ফার, সিডার। চিরসবুজ উদ্ভিদ, যার উদাহরণ হচ্ছে ওক, কর্ক, ইউক্যালিপ্টাস, রোজুড। গুল্ম জাতীয় উদ্ভিদ, যার তোমার উদাহরণ হচ্ছে ম্যাপল, লরেল, রোজমানি, ল্যাভেন্ডার প্রভৃতি। এবং জলপাই গাছ, জলপাই যেটা তোমার এক প্রকারের ফল, জলপাই গাছ ভূমধ্যসাগরের জলবায়ুর অন্যতম প্রধান উদ্ভিদ। এই জলবায়ু অঞ্চলে পৃথিবীর সবথেকে বেশি জলপাই গাছ রয়েছে। এবার প্রাণী জগৎ এবং পশুপালন সম্পর্কে বলছে কি, বলছে বৃষ্টিহীন শুষ্ক গ্রীষ্মকাল এবং আর্দ্র শীতকালের কারণে এখানে তৃণভূমির পরিমাণটা কিন্তু কম, তাই ঘোড়া বা গবাদি পশুর তুলনায় গাধা, ভেড়া, ছাগল, খচ্চর বেশি কিন্তু পালিত হয়। উষ্ণ মরুর কাছাকাছি অঞ্চলে মুরগি, উট বেশি পরিমাণে পালিত হয়। তাহলে এই হলো তোমাদের এখানকার জীব বৈচিত্র্য। এরপরে আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে কি, যে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের আর্থসামাজিক পরিবেশ এবং জীবনযাত্রার পরিচয় দাও। তাহলে দেখো আর্থসামাজিক পরিবেশের সঙ্গে কিন্তু জীবনযাত্রাটা তোমার সম্পর্কিত, অর্থাৎ কোনো একটা পরিবেশের যে প্রাকৃতিক পরিবেশের উপরে নির্ভর করে আর্থসামাজিক পরিবেশ, এবং আর্থসামাজিক পরিবেশের উপরে তোমার নির্ভর করে জীবনযাত্রাটা গড়ে ওঠে। তাহলে দেখো ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের আর্থসামাজিক পরিবেশ সম্পর্কে যদি আমরা বর্ণনা করতে যাই তাহলে বলছে কি, প্রথমে বলছে কৃষিগত। তাহলে কৃষিগত কি বলছে, নাতিশীতোষ্ণ জলবায়ু, মাঝারি বৃষ্টিপাত এই অঞ্চলের কৃষি সমৃদ্ধ করেছে। প্রধানত গম, এছাড়াও তোমার গম ছাড়াও তোমার এখানে জব, তুলা, ভুট্টা
ধান, তামাক এবং সবজি উৎপন্ন হয়ে থাকে। এখানে তুঁত গাছের প্রাচুর্যের জন্য রেশম শিল্প এখানে গড়ে উঠেছে। ঝলমলে মনোরম আবহাওয়া জন্য প্রচুর মূল্যবান ফল যেমন আঙ্গুর, জলপাই, আপেল, নাশপাতি, কমলালেবু, পিচ, তারপর খুবানি, আখরোট, বাদাম, কুল, ডুমুর, বিভিন্ন প্রকারের লেবু প্রচুর পরিমাণে কিন্তু এই অঞ্চলে জন্মায়। তাই এই অঞ্চলকে ফলের ঝুড়ি বা পৃথিবীর ফলের ঝুড়ি কিন্তু বলা হয়। তাহলে এই গেল তোমার কৃষি। এবারে কি খনিজ সম্পদ। খনিজ সম্পদ কি আছে এখানে? খনিজ সম্পদ তেমন নেই, তবে ক্যালিফোর্নিয়ায় খনিজ তেল, ফ্রান্সে বক্সাইট এবং ইতালিতে মার্বেল, গন্ধক এবং স্পেনে লোহা কিন্তু পাওয়া যায়। এরপর শিল্প সম্পর্কে দেখো, বলছে এখানে কৃষিভিত্তিক নানা শিল্প যেমন ইতালি এবং ফ্রান্সে আঙ্গুর থেকে মদ, জলপাই থেকে অলিভ অয়েল তৈরির শিল্প প্রসিদ্ধ। কাঁচা ফল, শুকনো ফল, ফলজাত জ্যাম, জেলি, আচার, ময়দা শিল্প প্রভৃতি প্রধান। রোদ ঝলমলে মনোরম আবহাওয়ার জন্য ক্যালিফোর্নিয়ায় হলিউড পৃথিবীর শ্রেষ্ঠ চলচ্চিত্র শিল্প গড়ে উঠেছে। হলিউডে আমরা তো হলিউডের সিনেমা দেখে থাকি, সেই হলিউডের শিল্প কিন্তু এই ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের এই জায়গা থেকে কিন্তু আসছে। এরপর জনবসতি। জনবসতি কী আছে? বলছে মনোরম স্বাস্থ্যকর জলবায়ু, জীবিকা নির্বাহের সহজ সুযোগ থাকায় এই অঞ্চলে জনবহুল এবং অধিবাসীরা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধ। এখানে গ্রিক, মিশরীয় এবং রোমান সভ্যতা গড়ে উঠেছে। বুঝতে পেরেছ? এবার ভূমধ্যসাগরীয় অঞ্চলের অন্তর্গত লস অ্যাঞ্জেলস, সান ফ্রান্সিসকো, ইতালির রোম, নেপলস, দক্ষিণ আফ্রিকার কেপটাউন, অস্ট্রেলিয়ার ক্যাডিলেড, পর্তুগাল, লিসবন প্রভৃতি উল্লেখযোগ্য নগর, বন্দর ও শিল্পকেন্দ্র। ঠিক আছে? তাহলে এই গেল তোমার আর্থসামাজিক পরিবেশ ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে। এরপর দেখো আমাদের যেটা আছে, ভূমধ্যসাগরীয় জলবায়ুকে পৃথিবীর ফলের ঝুড়ি বলে কেন? আমি যদিও এই প্রশ্নটার উত্তর তোমার এই প্রশ্নের সঙ্গে আর্থসামাজিক পরিবেশের সঙ্গে যখন আলোচনা করলাম তখনই বলেছি, কিন্তু তবুও যদি ধরো আলাদা করে দেয় তখন কিন্তু একটু বড় করে তোমাদেরকে লিখতে হবে। তো এটা আমরা কি করে বলবো যে তোমার এখানে পৃথিবীর ফলের ঝুড়ি কেন বলা হয়? বলছে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে বিভিন্ন প্রকার ফল প্রচুর পরিমাণ উৎপাদিত হয়, তাই একে কিন্তু পৃথিবীর ফলের ঝুড়ি বলা হয়। ফল উৎপাদনের পরিবেশ। বলছে ভূমধ্যসাগরীয় অঞ্চলের জলবায়ু নাতিশীতোষ্ণ প্রকৃতির এবং সেখানে মাঝারি পরিমাণ বৃষ্টিপাত হওয়ায় অঞ্চলটি কৃষিকাজে অত্যন্ত সমৃদ্ধ। এই অঞ্চলের রোদ ঝলমলে মনোরম আবহাওয়ার জন্য অন্যান্য কৃষি পণ্যের তুলনায় এখানে ফলের উৎপাদন কিন্তু ভালো হয়। উৎপাদিত ফল কী কী? বলছে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে প্রচুর পরিমাণে মূল্যবান ফল যেমন আঙ্গুর, জলপাই, আপেল, নাশপাতি, কমলালেবু, পিচ, খুবানি, আখরোট, বাদাম, কুল, ডুমুর এবং নানা রকমের লেবু প্রভৃতি কিন্তু এখানে উৎপন্ন হয়। হয়েছে? নেক্সট যেটা আছে, বলছে এখানে তোমার চলচ্চিত্র শিল্প, হলিউড চলচ্চিত্র শিল্প উন্নত কেন? এটাও কিন্তু তোমার ওই আর্থসামাজিক পরিবেশে পড়েছিলাম। তো কেন উন্নত? বলছে আমেরিকা যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে অবস্থিত হলিউড ভূমধ্যসাগরীয় জলবায়ুর অন্তর্গত। তাহলে দেখো আমেরিকা যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে, আমরা অর্থাৎ যদি ধরো আমেরিকা যুক্তরাষ্ট্রের অবস্থানটা দেখি আমাদের পৃথিবীর ম্যাপে, তাহলে কিন্তু পশ্চিম উপকূলে কিন্তু এই ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে হলিউড যে শিল্পটা গড়ে উঠেছে অন্তর্গত। এই তো ফলে এখানকার আকাশ প্রায় সারা বছর মেঘমুক্ত, রোদ ঝলমলে থাকে। এছাড়া সমুদ্রের সান্নিধ্য এবং মনোরম প্রকৃতির দৃশ্যের জন্য হলিউডে বিশ্বের শ্রেষ্ঠ চলচ্চিত্র গড়ে উঠেছে। তাহলে এই গেল তোমার মানে ভূমধ্যসাগর অঞ্চলের চিত্রশিল্পের উন্নতি। এরপর দেখো যেটা আছে যে ভূমধ্যসাগরীয় অঞ্চলে একই অক্ষাংশে শীতকালে আর্দ্র পশ্চিমা বায়ু প্রভাবে বৃষ্টি হয়, আবার গ্রীষ্মকালে শুষ্ক আয়ন বায়ুর প্রভাবে তোমার বৃষ্টিপাত হয় না কেন? তাহলে এটা দেখো কেন হয় না, তার কারণ হচ্ছে গ্রীষ্মকালে সূর্যের উত্তরায়ণকালে তোমার বায়ুচাপ বলয়গুলো উত্তর দিকে সরে যাওয়ায় ভূমধ্যসাগরীয় অঞ্চলে তখন দক্ষিণ পূর্ব শুষ্ক আয়ন বায়ু প্রবাহিত হতে থাকে, ফলে তোমার গ্রীষ্মকালের প্রকৃতি হয় শুষ্ক। অপরদিকে শীত ঋতুতে সূর্যের দক্ষিণায়নের ফলে বায়ুচাপ বলয়গুলো দক্ষিণে সরে যাওয়ায় তখন এই অঞ্চলে গরম আর্দ্র পশ্চিমা বায়ু প্রবাহিত হয়, ফলে অল্প বৃষ্টিপাত হয়। তাই ভূমধ্যসাগরীয় অঞ্চলে শীতকালে প্রকৃতি হয় উষ্ণ এবং আর্দ্র প্রকৃতির। তাহলে এই হচ্ছে তোমার এখানকার এই প্রকৃতির জলবায়ুর কারণ। নেক্সট যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে যে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের উদ্ভিদের অভিযোজনগত কি কি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়? অর্থাৎ ওখানে যে সমস্ত উদ্ভিদগুলো আছে তাদের কিন্তু কিছু কিছু অভিযোজনগত বৈশিষ্ট্য কিন্তু লক্ষ্য করা যায়। কি কি আছে? যে পৃথিবীর উত্তর উভয় গোলার্ধে 30 থেকে 45 ডিগ্রি অক্ষাংশের মধ্যবর্তী অঞ্চলে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল বলা হয়। এখানকার উষ্ণতা গ্রীষ্মকালে 21 ডিগ্রি থেকে 26 ডিগ্রি সেন্টিগ্রেড, শীতকালে 4 ডিগ্রি থেকে 10 ডিগ্রি সেন্টিগ্রেড। বৃষ্টিপাত মূলত পশ্চিমা বায়ুর কারণে হয়। বার্ষিক বৃষ্টির পরিমাণ 25 থেকে 100 সেন্টিমিটার। এখানকার গাছগুলির কয়েকটি বিশেষ অভিযোজনগত বৈশিষ্ট্য দেখা যায়, যেমন 1 নম্বর হচ্ছে গাছের পাতার সংখ্যায় কম থাকে, পাতার ফলক
চওড়া, মসৃণ, চিকচিকে হয়। 2 নাম্বার, অতি কষ্টে জল মাটির গভীর থেকে সংগ্রহ করার জন্য গাছের শিকড় কিন্তু জীর্ণ হয়। 3 নাম্বার বলছে জলের বাষ্পমোচন রোধ করতে পাতা পুরু মোমের আবরণে ঢাকা থাকে, গাছের কাণ্ড রেশমের মতো কেশে ঢাকা থাকে। 4 হচ্ছে বীজগুলোকে গরমের শুষ্কতা থেকে বাঁচাতে ফলগুলি রসে পূর্ণ থাকে। 5 হচ্ছে গাছের কাণ্ড পুরু হয় প্রায় 7 থেকে 12 সেন্টিমিটার, যেমন ওক গাছের ছাল পুরু হয়। তাহলে এই গেল তোমার এখানকার অভিযোজনগত বৈশিষ্ট্য। নেক্সট আমাদের যেটা হচ্ছে যে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে শীতকালীন বৃষ্টি দেশ বলে কেন? তাহলে দেখো এখানে কিন্তু এটা একমাত্র তোমার পৃথিবীর একমাত্র জলবায়ু যেখানে কিন্তু শীতকালে বৃষ্টিপাত হয়ে থাকে, যার জন্য একে তোমার শীতকালীন বৃষ্টির দেশ বলা হচ্ছে। তাহলে দেখো কেন বলা হচ্ছে, বলছে ভূমধ্যসাগরীয় জলবায়ুর উৎপত্তির কারণ হলো বায়ু চাপ বলয়ের স্থান পরিবর্তন। সূর্যের উত্তর অভিমুখী গতির সময় চাপ বলয়গুলির সর্বাধিক 5 ডিগ্রি করে স্বস্থান থেকে উত্তরে সরে যায়। অনুরূপভাবে দক্ষিণায়নের সময় নিজের প্রকৃত অবস্থান থেকে কিছুটা দক্ষিণে সরে যায়। এর প্রভাবেই পৃথিবীর 30 থেকে 45 ডিগ্রি অক্ষাংশের মধ্যবর্তী স্থানে প্রভাবিত নিয়ত আয়ন বায়ু উত্তরায়ণের সময় কিছুটা দক্ষিণে সরে প্রবহমান হয়। এই বায়ু পূর্বাংশে বৃষ্টি ঘটালেও পশ্চিমাংশে বৃষ্টি শুষ্কতার অবস্থা সৃষ্টি হয়। আবার উপক্রান্তীয় উচ্চচাপের তোমার বাতাস ভারী বলে 30 থেকে 45 ডিগ্রি অক্ষাংশের দিকে নিম্নগামী হয়, ফলে তার জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বাড়ে, কিন্তু ঘনীভবন উপযোগী পরিবেশ না থাকায় বৃষ্টি হয় না। শীতকালে উপক্রান্তীয় উচ্চচাপ বলয় 5 ডিগ্রি দক্ষিণে সরে যায়, তখন 25 ডিগ্রি অক্ষাংশ পর্যন্ত অঞ্চল পশ্চিমা বায়ুর স্পর্শে তোমার আসে। সমুদ্রের উপর দিয়ে প্রবাহিত জলীয় বাষ্পপূর্ণ বায়ু মহাদেশের পশ্চিম ভাগের দেশে বৃষ্টিপাত ঘটায়। কখনো কখনো নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতেও অঞ্চলটি বৃষ্টিপাত ঘটে। তাই ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে শীতকালীন বৃষ্টির দেশ বলা হয়। হয়েছে। এরপর দেখো যেটা আছে বলছে পার্থক্য লিখতে বলছে মৌসুমী জলবায়ু এবং ভূমধ্যসাগরীয় জলবায়ু। দেখো মৌসুমী জলবায়ু এবং ভূমধ্যসাগরীয় জলবায়ু এই দুটো কিন্তু একেবারে মানে বিপরীত, অর্থাৎ আমরা যদি তাদের বৃষ্টিপাত থেকে শুরু করে তাদের সমস্ত কিছু বিপরীত, তাই এখানে কিন্তু দুটোর পার্থক্য করতে এখানে লিখতে বলেছে। দেখো এখানে কি বলছে, বলছে শীতকালে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে দুটোর মধ্যে পার্থক্য আছে। 1 নম্বর বলছে মৌসুমী জলবায়ুতে কি শীতকালে এই অঞ্চলে শীতল শুষ্ক বায়ু উত্তর পূর্ব দিক থেকে এবং গ্রীষ্মকালে উষ্ণ আর্দ্র বায়ু দক্ষিণ পশ্চিম দিক থেকে প্রবাহিত হয়। এই অঞ্চলে গ্রীষ্মকালে আয়ন বায়ু প্রবাহিত হয় এবং শীতকালে পশ্চিমা বায়ু প্রবাহিত হয় ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে। আবার দেখো মৌসুমী জলবায়ু অঞ্চলে কি মে জুনের উষ্ণতা সর্বাধিক, গ্রীষ্মকালের গড় উষ্ণতা 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস, জানুয়ারির উষ্ণতা সর্বনিম্ন, শীতকালের গড় উষ্ণতা 19 ডিগ্রি থেকে 27 ডিগ্রি সেন্টিগ্রেড, বার্ষিক গড় উষ্ণতা 25 ডিগ্রি থেকে 27 ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে ভূমধ্যসাগরীয় অঞ্চল কি অঞ্চলের গড় উষ্ণতা হচ্ছে 21 ডিগ্রি থেকে 27 ডিগ্রি সেলসিয়াস, দিনের উষ্ণতা কখনো 35.5 এর উপরে উঠে যায়। শীতকালের গড় উষ্ণতা 4 ডিগ্রি থেকে 10 ডিগ্রি সেলসিয়াস, রাতে মাঝে মাঝে তুহিন পড়ে। শীত ও গ্রীষ্মের উষ্ণতার পার্থক্য প্রায় 25 ডিগ্রি সেলসিয়াস, বার্ষিক গড় উষ্ণতা 15 ডিগ্রি থেকে 20 ডিগ্রি সেলসিয়াস। এরপর দেখো আবার মৌসুমী জলবায়ুতে উত্তর গোলার্ধে 70% বৃষ্টি হয় জুন, জুলাই এবং আগস্ট মাসে। শীতকাল বৃষ্টিহীন, সমুদ্র থেকে দূরে এবং পর্বতের প্রতিপাত ঢালে বৃষ্টি কম হয়। এই অঞ্চলে শৈলক্ষেপ, ঘূর্ণবাত এবং পরিচলন বৃষ্টিপাত হয়। এখানকার বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 75 থেকে 100 সেন্টিমিটার। অন্যদিকে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে কি বলছে, যে শীতকালে এই অঞ্চলে আর্দ্র পশ্চিমা বায়ু প্রবাহিত হয়, তাই শীতকালে বৃষ্টিপাত হয়। বৃষ্টিপাতের পরিমাণ অঞ্চলভেদে 25 সেন্টিমিটার থেকে 75 সেন্টিমিটার। গ্রীষ্মকালে এই অঞ্চলে আয়ন বায়ু প্রবাহিত হয়, তাই গ্রীষ্মকালে ভূমধ্যসাগরীয় বৃষ্টিপাত ঘটে না। তাহলে এই গেল তোমার দুটোর মধ্যে পার্থক্য। নেক্সট আমাদের যেটা আছে বলছে শীতকালে বৃষ্টিপাত একমাত্র ভূমধ্যসাগরীয় অঞ্চলে ঘটে। যাই হোক এটা কিন্তু তোমরা জানো। এরপরে দেখো আছে ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্য মৌসুমী জলবায়ুর ঠিক বিপরীত, এর তুলনা করো। তাহলে তোমার এই যে তোমার দুটো বলছে একদম পুরোপুরি বিপরীত, তার একটা তুলনা তোমার এখানে করতে বলেছে। দেখো তাহলে আমি তোমাদের দেখাই, এই দেখো দুটোর মধ্যে তুলনা করা হয়েছে, যদি পার্থক্য লেখো তবুও হবে এটা। হ্যাঁ দেখো মৌসুমী বায়ু দ্বারা নিয়ন্ত্রিত মৌসুমী জলবায়ু, অন্যদিকে ভূমধ্যসাগরের জলবায়ু কি পশ্চিমা বায়ু দ্বারা নিয়ন্ত্রিত। মৌসুমী বায়ু গ্রীষ্মকাল উষ্ণ এবং আর্দ্র, আর ভূমধ্যসাগরের জলবায়ু গ্রীষ্মকাল হচ্ছে উষ্ণ এবং শুষ্ক। মৌসুমী জলবায়ুতে শীতকাল শুষ্ক ও শীতল, অন্যদিকে ভূমধ্যসাগরের জলবায়ুতে শীতকাল হচ্ছে শীতল ও আর্দ্র। মৌসুমী জলবায়ু অঞ্চলে আর্দ্র দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয়, অন্যদিকে ভূমধ্যসাগরের জলবায়ু অঞ্চলে আর্দ্র পশ্চিমা বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয়। মৌসুমী জলবায়ুতে ঋতুভেদে মৌসুমী বায়ু
প্রবাহিত হয়। অন্যদিকে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে ঋতুভেদে আয়ন এবং পশ্চিমা বায়ু তোমার প্রবাহিত হয়। তাহলে এই হচ্ছে তোমার দুটোর মধ্যে পার্থক্য। নেক্সট দেখো আমাদের যেটা আছে সেটা কি, শীতকালে বৃষ্টিপাত একমাত্র ভূমধ্যসাগর, এটা গেল তোমার হলো। এরপর 15 নম্বর, ভূমধ্যসাগরীয় অঞ্চলে একই অক্ষাংশে শীতকালে আর্দ্র পশ্চিমা বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয়, আবার গ্রীষ্মকালে শুষ্ক আয়ন বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয় না কেন? তাহলে এটা দেখো তার কারণ এটা যদিও একবার আলোচনা করা হয়েছে, তবুও একবার বলি। ও যে আমরা জানি উত্তর এবং দক্ষিণ গোলার্ধে 30 থেকে 40 ডিগ্রি অক্ষাংশের মধ্যে অবস্থিত মহাদেশের পশ্চিম দিকে ভূমধ্যসাগরীয় জলবায়ু কিন্তু দেখা যায়। পৃথিবীর চাপ বলয় এবং নিয়ত বায়ুর রেখার মানচিত্র দেখে আমাদের ধারণা জন্মায় আয়ন বায়ু দুর্বল বায়ু এবং পশ্চিমা বায়ু কিন্তু পশ্চিমমুখী। সুতরাং উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্ব আয়ন বায়ু জলীয়বাষ্প বহন করে এনে প্রথম মহাদেশের পূর্বভাগে বৃষ্টিপাত ঘটায়। তখন ওই বায়ু পশ্চিমে পৌঁছায়, তখন তাতে জলীয়বাষ্পের পরিমাণ কমে যায়, ফলে বৃষ্টিপাত হয় না। এই বায়ু স্থলভাগ থেকে সমুদ্রের দিকে আসে, তাই গ্রীষ্মের বৃষ্টি হয় না। আবার দক্ষিণ পশ্চিম এবং উত্তর পশ্চিমে বায়ু পশ্চিমে আটলান্টিক মহাসাগর থেকে আর্দ্রতা বয়ে এনে প্রথমে পশ্চিমে বৃষ্টিপাত ঘটায়। এই কারণেই একই অক্ষাংশে শীতকালে পশ্চিমা বায়ুর কারণে ভূমধ্যসাগরীয় অঞ্চলে যখন বৃষ্টি হয়, গ্রীষ্মে শুষ্ক আয়ন বায়ু বৃষ্টি ঘটাতে পারে না। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোমার কারণটা, শীতকাল আর্দ্র হওয়ার, শুষ্ক এবং আর্দ্র হওয়ার, শীতকাল শীতল এবং আর্দ্র হওয়ার কারণ কি। এবার দেখো ভূমধ্যসাগরের জলবায়ু অঞ্চল উন্নত, কিন্তু নিরক্ষীয় জলবায়ু অঞ্চল অনুন্নত কেন? দেখো সব থেকে অনুন্নত অঞ্চল বলতে দেখা যাচ্ছে যে তোমার নিরক্ষীয় অঞ্চল। আমরা যখন মৌসুমী অঞ্চল পড়েছিলাম তখনও দেখেছিলাম যে মৌসুমী অঞ্চল হচ্ছে উন্নত, কিন্তু নিরক্ষীয় অঞ্চল অনুন্নত। ঠিক একই রকম ভূমধ্যসাগরীয় অঞ্চলের সঙ্গে তোমার নিরক্ষীয় অঞ্চলের উন্নতির এবং অনুন্নতির কারণগুলি আমরা আলোচনা করব, একটা তুলনামূলক আলোচনা। দেখো প্রথমে কি বলছে, ভূমধ্যসাগরীয় অঞ্চল এখানে নাতিশীতোষ্ণ প্রকৃতির জলবায়ু থাকা, এখানে কিন্তু আবহাওয়া যথেষ্ট আরামদায়ক। অন্যদিকে নিরক্ষীয় অঞ্চলে কি, এখানে উষ্ণ আর্দ্র প্রকৃতির জলবায়ু থাকা, এখানকার আবহাওয়া অস্বস্তিকর, বিশেষত সারা বছর প্রচণ্ড গরম থাকে। অন্যদিকে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে গ্রীষ্মকাল প্রায় বৃষ্টিবিহীন ও শীতকাল স্বল্প বৃষ্টিপাতযুক্ত হওয়ায় এখানে সারা বছর মেঘমুক্ত রৌদ্র উজ্জ্বল আবহাওয়া দেখা যায়। অন্যদিকে নিরক্ষীয় অঞ্চলে ব্যাপক পরিমাণ বৃষ্টিপাতের কারণে এই অঞ্চলের বেশিরভাগ অংশে গভীর অরণ্যভূমির সৃষ্টি হয়েছে। তারপর দেখো ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল কৃষিকাজের পক্ষে সহায়ক ভূমিকা গ্রহণ করেছে। অন্যদিকে নিরক্ষীয় বৃষ্টিতে কী বলতো, ব্যাপক বৃষ্টিপাত এবং গভীর অরণ্য সংকুল পরিবেশ কৃষিকাজের পক্ষে কৃষিকাজের প্রতিকূল পরিবেশ কিন্তু সৃষ্টি করেছে। অন্যদিকে ভূমধ্যসাগরীয় জলবায়ু যে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের ফল উৎপন্ন হওয়ায় ফলকে কেন্দ্র করে বহু শিল্প গড়ে উঠেছে। আর নিরক্ষীয় অঞ্চলে রবার চাষ ছাড়া অন্যান্য বাণিজ্যিক ফসলের চাষ তেমনভাবে কিন্তু হয় না। ভূমধ্যসাগরীয় জলবায়ুতে খনিজ সম্পদের সহজলভ্যতা এখানে ভারী শিল্প স্থাপনের অনুকূল পরিবেশ সৃষ্টি করেছে। অন্যদিকে দেখো নিরক্ষীয় অঞ্চলে খনিজ সম্পদের অপ্রতুলতা এবং যোগান কম হওয়ায় এখানে কিন্তু ভারী শিল্প সেভাবে গড়ে ওঠেনি। তারপর দেখো ভূমধ্যসাগরীয়তে এখানকার মনোরম আরামদায়ক আবহাওয়া চলচ্চিত্র শিল্পের বিকাশে বিশেষ ভূমিকা গ্রহণ করেছে। অন্যদিকে নিরক্ষীয় অঞ্চলে কি দুর্গম অরণ্যভূমি, তারপরে সাপদ সংকুল হওয়ায় কাঠ সংগ্রহ করা সম্ভব হয় না, ফলে কাষ্ঠ শিল্পে উন্নতি ঘটেনি। তারপর দেখো ভূমধ্যসাগরীয় অঞ্চলে স্থানীয় অরণ্যের কাঠকে কেন্দ্র করে কাষ্ঠ শিল্পে উন্নতি ঘটেছে। অন্যদিকে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে এখানকার প্রতিকূল পরিবেশে তাই জনবিরলতা লক্ষ্য করা যায়। তাহলে এই হচ্ছে দেখো এই দুটোর মধ্যে একটা উন্নতির কারণ এবং অনুন্নতির কারণ। তাহলে এতদূর পর্যন্তই আমি আশা করি তোমাদের ভূমধ্যসাগরের জলবায়ু অঞ্চল সম্পর্কে তোমাদের কিছুটা হলেও ধারণা দিতে পেরেছি। তোমাদের বইয়ের মধ্যে দেখো এই ছবিটা আছে, আর যদি তোমরা এই ছবিটা থেকে বুঝতে পারো তো খুবই ভালো, আর না হয় আমি যে ছবিটা তোমাদের দেখিয়েছি দেখো এই ছবিটা কিন্তু তোমরা ছবি আকারে নিতে পারো বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, তাহলে কিন্তু অনেকটাই বুঝতে সুবিধা হবে। তাহলে এতদূর পর্যন্তই। দেখো যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। তাহলে এতদূর পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।